কাম ডাউন মায়াবতী, আমরা বসে কথা বলবো। আমার তো কিছু বলার নেই। সিদ্ধান্ত যখন অটল রেখেছি তখন এই সিদ্ধান্ত আমি পরিবর্তন করব না। রাজ এসে মায়াকে জড়িয়ে ধরে বলে, শান্ত হও মায়াবতী, ওনাকেও শাস্তি দেওয়া হবে, কিন্তু এভাবে হাইপার হয়ে নিজের ক্ষতি করো না। তোমাকে দেখে বোঝা যাচ্ছে তোমার কষ্ট হচ্ছে। আমাদের সন্তানকে সুরক্ষিত রাখতে হবে। তোমার কিছু হলে আমি কিভাবে যুদ্ধে জয়ী হবো বলো? মায়া রাজের বুকেতে মাথা রেখে চোখটা একটু উঁচিয়ে দেখে। রাজ আশ্বস্ত করে বলে, সবাই সবার নিজস্ব কর্মফল পাবেই। এদিকে মালিনী ধীরে ধীরে উঠে দাঁড়ালো। মায়ের মুখে নিজের অভিযোগ শুনে কিঞ্চিত হেসে হাঁপাতে হাঁপাতে বলে, আসলেই আমার মতো মানুষদের শাস্তি পাওয়া জরুরি, যে নিজের ভালোবাসাকে ধরে রাখতে পারে না, নিজের বোনকে চিনতে পারে না, সন্তানকে আগলে নিতে জানে না, এমন মানুষ বেঁচে থাকা মানেই একটা কীটের থেকে বেঁচে থাকা। আমি তোমাদের মুক্তি দেব। আমার প্রথম সন্তান যদি জীবিত থাকে তাহলে তাকে জানতে হবে না তার মা তার জন্য কতটা খারাপ হয়েছে, তাকে এক পলক দেখার জন্য নিজেকে কতটা নোংরা পথের দিকে ধাবিত করেছে, এটা জানতে পারবে না সে। তোমাদের বাবাও জীবনে সুখ পেল না আমার কারণে। রাজের জীবনে আমার জন্যই কালবৈশাখীর ঝড় আসে। আমি সবাইকে মুক্ত করতে চাই। বলেই তরকারি কাটা ছুরি নিয়ে নিজের পেটে মেরে দিল। আর মায়া রাজ দুজনাই অবাক হয়ে দেখলো মালিনী শীতল হাসি দিয়ে ছুরিটা পেট থেকে সরিয়ে আবারও পেটে চালিয়ে দেয়। গলগল করে পেট থেকে রক্ত পড়ছে মালিনীর। ধীরে ধীরে আবারও মেঝেতে শুয়ে পড়ে। ঘোলা চোখে দেখতে পায় দূর থেকে দৌড়ে আসছে কেউ। ব্যক্তিটি নিজের চোখে দেখার অবস্থায় নেই, কিন্তু ব্যক্তির মধ্যে আছে আতঙ্ক। মালিনীর কাছে ছুটে আসছে মাহমুদ সর্দার। দৌড়ে এসে মালিনীকে দেখে থ হয়ে যায়। মায়াও এবার ঢলে পড়ে রাজের বুকের সাথে। পেটের ব্যথা বাড়ছে, মায়ার বমি করে দিল। অতঃপর চোখ বুঝতে নেয়। মাহমুদ সর্দার হাঁটু গেড়ে বসে মালিনীর মাথাটা ধরে বলেন, নিজের ভুল বুঝলে কিন্তু শাস্তি দেওয়া পদ্ধতিটা সঠিক রাখতে পারলে না। নিজেকে নিজে মেরে ফেলে কি মৃত্যুর পরও পাপী হয়ে থাকতে চাও? কাপা কাপা কণ্ঠে মালিনী বলে, নিজেকে শাস্তি আমি অনেক আগে থেকেই দেই, শুধু তোমাদের নজরের আড়ালে। যা জানো তো মাহমুদ, আমি ওই দিন শাহানাকে পালাতে সাহায্য করি। বেচারির দুর্ভোগ লেগেই ছিল, তাই তো ধরা পড়ে যায়। কিছু করার ছিল না আমার। হারানো সন্তানকে একবার দেখার জন্য মরিয়া হয়েছিলাম, আজও তাই হয়েছি আমি। পিয়াস এসেছে দুজন ওয়ার্ড বয় নিয়ে। মালিনী আবারও বলে, ওরা আমাদের সেই ছোট্ট সন্তানকে নিয়ে খারাপ পথে রাখতে চায়, হুমকি দেয় আমি যদি ওদের বিরুদ্ধে চলি তাহলে রোহিণীর মতো আমার জীবনকেও শেষ করে দিবে। ভয় পাইনি, কারণ মিনারকে হারিয়ে আমি অনেকটাই শেষ হয়ে যাই, কিন্তু আমার পেট কেটে যে সন্তান আমি জন্ম দিই তাকে তো মারতে পারি না। আমি মা বলেই আমি নোংরা পথে চোখ দেই। আমার কষ্ট বুঝবে না তোমরা, একজন মাই বুঝতে পারবে। সবাই মালিনীর দিকে চেয়ে চোখের পানি ফেলে। মায়া নিভে আসা চোখে বলেই দেয়, মাকে পালাতে সাহায্য করেছিল, আমি নিজ হাতে তাকেই শাস্তি দিই। এত বড় ভুল করেছি আমি, আমার নিজেরই এবার শাস্তির প্রয়োজন। রাজ মায়ার মুখে আলতো চাপড় মেরে বলে, এখন নিজেকে শাস্তি দেওয়ার কথা ভাবছো কেন? তোমাদের কারো কোনো কিছু হবে না, হাসপাতালে নিয়ে যাও এখনই। মালিনী রাজের কথা শুনে বলে, নিজেকে শাস্তি দিও না মায়া, আমি বুঝি তোমার কষ্ট, আমি এতে কষ্ট পাই না, কিন্তু আমি বুঝেছি আমি বেঁচে থাকা মানে আমার মাধ্যমে আরো অঘটন বাড়তে থাকা। মায়া ও এবার হাঁসফাঁস করছে, পাগলামি করছে মায়া। মালিনীর কথা শুনে নিজেকে পাগল পাগল লাগছে মায়ার। না জেনে কত বড় ভুল করতে নিয়েছিল ভাবছে। রাজ চিৎকার করে বলে, দ্রুত ওনাকে হাসপাতালে নিয়ে যাও, আর এক বোতল পানি আনো। পিয়াস পানির বোতল দিতেই মায়ার মাথায় পানি দেয় রাজ, কিন্তু মায়া শান্ত হয় না। একসময় জ্ঞান হারালো মায়া। অনুশোচনা হচ্ছে তার আজ। হাসপাতালে নিয়ে আসা হলো দুজনকেই। মালিনীর দিকে তাকাতে আজ কষ্ট হচ্ছে মাহমুদ সর্দারের। তারা দুজনাই ছিলেন পরিস্থিতির শিকার, যার কারণে দুজনার কেউই দুজনকে বুঝে উঠতে পারেননি। ভালোবাসা থাকতে থাকতে হয়েই যায়, কিন্তু দায়িত্ববোধ জাগ্রত হয় না দুজনার মধ্যে, যেটা বোঝানোর জন্য মাঝে মাঝে উল্টো দিক দিয়ে বাবাকে খোঁচা দিয়ে বুঝিয়ে দিত। অপারেশন চলছে মালিনী খানের। সবাই দাঁড়িয়ে আছে আর আফসোস করছে। সিয়া কান্না করে যাচ্ছে একাধারে। মায়ের অবস্থা এতটাই খারাপ যে ডাক্তার জানালো প্রিম্যাচিউর বেবি হবে, মানে আজকে সিজার করতে হবে। অলরেডি বাচ্চার নড়াচড়া তারা আন্দাজ করতে পারছে না। মায়ের শারীরিক অবস্থা অনেক খারাপ। যে পরিস্থিতিতে তার গর্ভে সন্তান আসে তাতে করে অনেক সময় রোগীর বেঁচে থাকার সম্ভাবনা খুব কম। রাত 12টার পর সিজারের জন্য তাগিদা দিতে থাকে সবাই। অন্যদিকে মালিনীর অপারেশন চলছে। মাহমুদ সর্দার আজ রাজ দুজনাই নিরুপায় হয়ে বসে আছে। ডাক্তারের কথা মতো চলতে হবে তাদেরকে। ডাক্তার বের হলেন অপারেশন থিয়েটার থেকে, যেখানে মালিনীর অপারেশন চলছে। জানালেন, ইমিডিয়েটলি ব্লাড লাগবে আমাদের।
না হলে রোগীকে বাঁচানো সম্ভব নয়। সরি টু সে, এই ব্লাড আমাদের হাসপাতালে এখন নেই, আজকেই শেষ হয়েছে, আর আসতে সময় লাগবে। মালিনীর রক্তের গ্রুপ তো বি নেগেটিভ, আমাদের কারোই তো এমন নেই। রাজ একটু ভেবে বলে, ব্লাড ব্যাংক খুঁজে দেখতে হবে। এই রাতে পাওয়া সম্ভব হবে না। কেন? ব্লাড ব্যাংক থেকে আমরাই রক্ত নিয়ে থাকি। আগামী 1 সপ্তাহের মধ্যে বি নেগেটিভ রক্তের কালেক্ট অনেক কঠিন হয়ে যাবে বলে জানানো হয়েছে। আমাদের তো আগে ব্লাড সংগ্রহ করতে হয়, তারপর সেই ব্লাডের কিছু টেস্ট আছে, ভাইরাসজনিত সমস্যার কারণে আগে টেস্ট করে তারপর ওগুলো বিক্রির অনুমোদন দেওয়া হয়। রোগীর জন্য আমরা ঝুঁকি নিতে পারিনি না স্যার। আপনাদের কতক্ষণের মধ্যে রক্ত লাগবে? স্যালাইন শেষ হতে সময় নেবে 1 ঘন্টা। এর মধ্যে আনতে পারলে আমরা নিজ দায়িত্বে বলতে পারবো রিস্ক কম। এছাড়া পেশেন্টের অবস্থা খুব খারাপ, শরীর আঘাতে তার অনেক রক্ত ব্যয় হয়। এখন অনেক কষ্টে আমরা রক্ত পড়া বন্ধ করেছি, বাকিটা 1 ঘন্টার মধ্যেই করতে হবে। রাজ কল করে বীরকে জানায়। 1 ঘন্টার মধ্যে বি নেগেটিভ ব্লাড জোগাড় করবে, সে যে করে হোক না কেন। অন্যদিকে মায়ার জন্য আসা গাইনোকোলজিস্ট এসে বলে, আপনাদের একটা সই লাগবে। কিসের সই? এই পেপারে লেখা আছে, সিজারের পর পেশেন্টের কিছু হলে তার দায় হাসপাতালের নেই। সমস্ত দায়ভার পেশেন্টের বাড়ির, মানে সোজা তার স্বামী বা মা বাবার। পেশেন্টের কিছু হয়ে গেল মানে কি? দেখুন স্যার, ওনার অবস্থা খুবই খারাপ। প্রি ম্যাচিউর বেবি সবার হয় না, যার হয় তার বাঁচা মরার ঝুঁকি থাকে। এছাড়া বেবি যে সুস্থ থাকবে এটারও গ্যারান্টি নেই। বাকিটা বুঝতে নিবে তার আগেই রাজ রক্তিম চোখ তুলে ডাক্তারের দিকে চেয়ে উঠে দাঁড়ায়। ডাক্তারের গলা টিপে ধরে দেয়ালের সাথে নিয়ে বলে, আমার বউ বাচ্চা যদি কিছু হয়, তুই ডাক্তার এই পৃথিবীর আলো আর দেখতে পারবি না। দেখুন স্যার, এগুলো আমার হাতে না, পেশেন্টের অবস্থা খুব খারাপ। রাজের চোখ লাল, হাতটা স্থির। ডাক্তারের গলায় সেই সমেত কাপা গলায় বলে, তোরা ডাক্তার না কষাই? আমার বউ মরবে না, আমার বাচ্চা মরবে না। যদি তুই আর একবার বলিস বাঁচবে না, তোর শ্বাস নিতে দেবো না, আমি বলে রাখলাম। মাহমুদ সর্দার এসে দ্রুত রাজের হাত ছাড়িয়ে নিয়ে বলেন, পাগলামো করো না, শান্ত হও। আর কত শান্ত হবো আমি? ধৈর্য ধরতে ধরতে আজ আমি ক্লান্ত। যার জন্য জীবনে সব কিছু বিলীন করে দেই, তার জীবনটা নাকি আজ ঝুঁকিতে। আমি কাউকেই ছাড়বো না। আমার মায়াবতীর কিছু হলে তোরা যেভাবেই হোক আমার মায়াবতীর রক্তিম চাইনি আমাকে আবার দেখার সুযোগ করে দিবি, না হলে তোদের শেষ নিঃশ্বাস নেওয়ার জন্য সময় গুনতে থাক। সিয়া কেঁপে উঠে বলে, এটাকে? আদ্র ফিচেল হেসে জানায়, এটা এক অপরন্ত ভালোবাসা হারানোর ভয় নিজের মস্তিষ্কের কাজ করা বন্ধ করে দেওয়া ব্যক্তি। জীবনটা এমনই হয় প্রেয়সী। তুমি যদি কাউকে মন থেকে ভালোবেসে নিজের সুখ দুঃখের কথা বলে ভালোবাসাকে ভালো রাখার জন্য অক্লান্ত পরিশ্রম করো, তখন বুঝতে পারবে ওই ভালোবাসার ব্যক্তি চোখের সামনে থেকে হারিয়ে যেতে নিলে কেমন লাগে। রাজের বক্ষে হাত রেখে নিচে বসে পড়ে। বক্ষে খুব ব্যথা আজ তার, শূন্য হয়ে আছে বক্ষ। মায়াবতীকে প্রয়োজন তার। নেশা হয়েছে মায়াবতী তার জীবনে। এক হাত মাহমুদ সর্দারের পায়ের উপর অবশ হয়ে আছে যেন। মাথা কাজ করছে না। তার বইয়ের মৃত্যুর সম্ভাবনা দেখে একটা কাগজ নিয়ে তাতে সই দিয়ে রাখতে বলছে। এটা মানা তার জন্য কতটা যন্ত্রণার এটা এই মূর্খ সমাজ বুঝবে না। এরা মূর্খ, ভালোবাসার মূল্য বুঝতে না পারায় এরা মূর্খ। রাজের অবস্থা দেখে সিয়া কান্না বাড়িয়ে দেয়। পিয়াস এসে রাজের পাশে দাঁড়ালো। মৌকে দেখে এসেছে মাত্র কিছুক্ষণ পরপর মৌকে দেখতে যায়। মৌ কান্না জুড়ে দেয়। ওখানে এখন রুবি আছে, যারা আছে শাহানা পারভিনের কাছে। যারা যাওয়ার পরই আদ্র অপারেশন শেষ করে চলে আসে এখানে। বিভান খান ছুটে এসেছে মালিনীর খবর শুনে, এসে প্রশ্ন করে, কি হয়েছে ওর? মাহমুদ সর্দার ব্যাপারটা গোপনে রেখে জানান, ট্রমায় চলে যায়, তাই নিজের পেটে নিজেই ছুরি চালিয়ে দেয়। আমি যতদূর বুঝলাম, ওকে এই ট্রমা কেউ না কেউ দিচ্ছে, তাকে খুঁজতে হবে। বিভান খান শুকনো ঢোক গিলে বলেন, ডাক্তার কি জানালো? 1 ঘন্টার মধ্যে বি নেগেটিভ ব্লাড জোগাড় করতে হবে, না হলে মালিনীর রিস্ক হয়ে যাবে। ট্রমার সাথে আত্মহত্যার চেষ্টা করাটা কোনো ভালো লক্ষণ না, এতে কোমায় চলে যাওয়ার সম্ভাবনা আছে। বি নেগেটিভ তো আমাদের বাবার ছিল, আমার আর বীরের এবি নেগেটিভ। বি নেগেটিভ পাওয়া তো অনেক কঠিন, ব্লাড ব্যাংকে গিয়ে দেখতে হবে। লাভ নেই, ডাক্তার জানিয়েছে এখানেও পাওয়া যাবে না। তাহলে উপায়? আমার রক্তের গ্রুপ বি নেগেটিভ, আপনারা চাইলে আমি সাহায্য করতে পারি। পিয়াসের কথা শুনে সবাই চোখ রাখলো পিয়াসের দিকে, শুধু রাজ ব্যতীত। তার মাথা ঠিক নেই। আদ্র ভ্রুকুটি করে এগিয়ে এসে বলে, আমার সাথে চলো, ব্লাড টেস্ট করতে হবে।
পিয়াস গেল সাথে। আদ্র একটা সিরিঞ্জ করে ব্লাড নেয়, সেই সাথে পিয়াসের মাথা থেকে না জানিয়ে গোপনে একটা চুল নিল। অতঃপর পিয়াসকে অপেক্ষা করতে বলে নিজে গেল মালিনীর দিকে। অপারেশন রুমে এসে আয়রাকে বলে। একটা চুল নেও ওনার মাথা থেকে। আয়রা অবাকের সাথে বলে। বাট স্যার, চুল দিয়ে কি হবে? আমি বলেছি নেও। আয়রা নিল মালিনীর মাথা থেকে একটা চুল। আদ্র চুলটা আয়রার হাত থেকে নিয়ে দুটো চুল একটা ছোট প্যাকেট নিয়ে গেল টেস্ট করতে। কিছুক্ষণ পর ডাক্তার এসে বলে। মিস্টার পিয়াস, আপনি পেশেন্টের ব্লাড দিতে পারবেন। আপনার ব্লাডে কোনো ভাইরাস বা সমস্যা নেই। পিয়াস সাহস করে গেল। মাহমুদ সর্দার বসে বসে দোয়া পাঠ করছেন। রাজের দিকে চোখ রাখতে কেমন যেন গলার কাছে দলা পাকিয়ে এলো। ডাক্তার চলে গেছে মায়ার কাছে। তিনি নিজেই ভয়েতে শেষ। মায়া মারা যাবে এটা তো বলেনি, বলেছিল মায়া গেলে এ দায় হাসপাতালের না, এটা তো সমস্ত পেশেন্টদের বাসায় বলে। এভাবে তো রিয়্যাক্ট করে না। মন্ত্রী বলেই কি সম্ভব? মায়ার সিজারের ব্যবস্থা করা হলো। একদিনে 4 জনের অপারেশন। একদিন বললে ভুল। মায়া ও মালিনী অপারেশন চলছে 1:30টার দিকে। 12টার পর তারিখ পাল্টে যায়। তাহলে এদিন এক হলো কিভাবে? রাজ সব জায়গায় টুকটুক করে দৌড়ে বেরিয়েছে। ধকল তো তার উপর দিয়ে গেল। রোগী একজন যার জীবনে ঝুঁকি থাকে, কিন্তু যেই রোগী টানে তার জীবন যেন মরমর অবস্থা। এটা তারাই বুঝবে যারা রোগী টেনে বেড়ায়। মাহমুদ সর্দার ডান হাত রাজের কাঁধে দিয়ে বলেন। আল্লাহর ওপর ভরসা রাখো। সব সময় ভরসা আছে আমার, কিন্তু আহরণের ভয় আসলে বুকের মধ্যে ব্যথা জাগে। এই ব্যথা যে কেউ কমাতে পারবে না বাবা। মাহমুদ সর্দার হাতটা স্থির রাখলেন রাজের কাঁধের উপর। ঘণ্টা 1.5 পর ডাক্তার এলো। ফুটফুটে শিশু নিয়ে, খুবই ছোট এবং নরম দেহ। পিয়াসের ছেলের থেকেও এর দেহটা ছোট, আর ধরলেই লাল রক্ত জমাট হয়ে থাকে। এইমাত্র নার্স যখন পরিষ্কার করে তখন বাচ্চাটার কান্নায় ঘর ভরে যায়। পরিষ্কারের পর বাচ্চাটার গায়ে মুছতে নিলে জায়গায় জায়গায় লাল হয়ে ওঠে। ডাক্তার এসে কাঁপা কাঁপা গলায় জানায়। ছেলে সন্তান হয়েছে আপনাদের? রাজ উস্কো খুস্কো চাহনি নিয়ে এগিয়ে এলো। ডাক্তার ভয়তে একটু পিছিয়ে যায়। রাজ এসে শুকনো গলায় কাশি দিয়ে প্রশ্ন ছুড়ে। বাচ্চার মা কেমন আছে? উনি সুস্থ আছেন। স্যালাইন দিয়ে রেখেছি আমরা। 3 দিন স্যালাইনের ওপর দিয়ে চলতে হবে। আশা করি সুস্থ হবেন। বাচ্চাকে এনআইসিইউতে রাখতে হবে কিছুদিন, আনুমানিক 3-4 সপ্তাহ। কেন? অবস্থা ভালো না তাই। এনআইসিইউতে থাকলে বাচ্চার স্বাস্থ্য ভালো হবে এবং বাচ্চাও সুস্থ থাকবে। রাজ পাল্টা কথা না বলে বাচ্চাটাকে নিজের কোলে নিয়ে কপালে চুমু খায়। ডাক্তার ভয়তে বলতেও পারল না বাবুকে চুমু খেতে নেই। ওদিকে স্কিন সেন্সিটিভ ঠোঁটে যে ব্যাকটেরিয়া থাকে এতে বাচ্চার স্কিনের ক্ষতি হবে। ভয়ে কথাগুলো গলায় আটকে আছে। রাজ আজান দিল বাচ্চাটার কানে। বাচ্চাটাকে দেখে মাহমুদ সর্দারের কাছে এসে বলে। আমার জন্য আর কে কুলে নেবে না বাবা? মাহমুদ সর্দার ফিচেল হেসে চোখের পানি মুছে বলেন। নিজের নাতিকে আবার নিব না? সঙ্গে সঙ্গে বাচ্চাটাকে নিজের কাছে নিয়ে দেখতে থাকেন। রাজ বাচ্চাটার মুখটা স্থির নয়নে দেখে বলে। আমার আর মায়াবতীর নামের সাথে মিল রেখে ওর নাম দিয়েছি মেহরাজ। শাহমিরাজের জুনিয়র মেহরাজ সর্দার। ও সুস্থ হলে আকিকা দেব ইনশাল্লাহ। রাজ একটু হেসে পিছনে ঘুরে বলে। মায়াবতীকে দেখা যাবে? এখন ওনার সেন্স নেই। 6 ঘন্টা পর্যন্ত ঘুমানোর প্রয়োজন। আপনি চাইলে এমনি দেখা করতে পারেন, কিন্তু তার ঘুমের বিরক্তি করবেন না প্লিজ। রাজ চলে যায় মায়ের কাছে। মায়াকে দেখে রাজ পাশে বসে বলে। আমাদের বাচ্চাটা কিন্তু একদিক দিয়ে চ্যাম্পিয়ন হয়ে গেল। কাল এক কেক দিয়ে পৃথিবীতে এসেছে। ভাবা যায় কতটা ফাস্ট আমার ছেলেটা। বাবা তাকে আনতে প্রসেসিং দেরি করলেও সে কিন্তু আগে চলে এসেছে। কি অধৈর্য ছেলে হলো আমাদের। বলেই এক চিলতে হাসি দেয় রাজ। মায়ার কপালে চুমু দিয়ে মায়ের নিভু চোখ দুটো দেখে বলে। আবে এই মায়াবতী, তোমাকে এভাবে নিশ্চয় মানে না। তুমি আমার সামনে হিংস্রবতী হয়ে ঘুমাবে, আমি তোমাকে রাগিয়ে দেব। তোমাকে রাগিয়ে দিতে কিন্তু আমার খুব ভালোই লাগে। তোমার এই মায়াবী রূপে হিংস্র চাহনি আমি বড্ড ভালোবাসি মায়াবতী। নাক টেনে কথা বলে বাইরে আসে রাজ। মায়া ঘুমে আচ্ছন্ন। বাইরে আসতে শুনতে পায় মালিনীর অপারেশন সাকসেসফুল হয়েছে। পিয়াসকে কিছু খেতে দেওয়া হয়েছে। রাজ সব শুনে শান্তির নিঃশ্বাস নেয়। আদ্র আসতেই রাজ ধীর কণ্ঠে বলে। ছোটমের কি অবস্থা? আলোকে সোনারের লাশ এখন মর্গে। খুব আস্তে বলে আদ্র এবার তাকালো বিভান খানের দিকে, তারপর বলে। আমার সাথে একটু ক্যান্টিন চলো, ইম্পর্টেন্ট কথা আছে। রাজ ভ্রু কুচকে গেল আদ্রর সাথে। ক্যান্টিনে এসে বসে
দুজনে। আদ্র নিজের হাতে থাকা কাগজ এগিয়ে দেয় রাজের নিকট। রাজ ভ্রু কুচকে বলে, এটা কি? ডিএনএ টেস্ট। রাজের সন্দেহ হয়, কিছু না বুঝে বলে, এখন আবার কার টেস্ট করা হলো? দেখো তুমি নিজের চোখে। রাজ টেস্ট দেখে পজিটিভ লেখা আছে, সেই সাথে নাম দেখে অবাক। আশ্চর্য হয়ে আদ্রের দিকে তাকাতেই আদ্র বলে, পিয়াস আমাদের সর্দার মহলের একটা অংশ। মাহমুদ সর্দার ও মালিনী খানের বায়োলজিক্যাল সন্তান। দরজার কাছে দাঁড়াতেই কথাটা শুনতে পায় পিয়াস। পা থমকে গেল। ক্যান্টিনে বসে খাচ্ছিল সে। কেবিনে বসে খেতে কষ্ট হয়, কেমন যেন মেডিসিনের গন্ধ নাকে আসে, তাই খাওয়ার রুচি পায় না। খাবার শেষ করে উঠে দরজার কাছে দাঁড়াতেই নিজের নামে কিছু শুনে চমকে গেল। রাজ বলে ওঠে, তাহলে উনি যে বললো বিমান খান তার সন্তানকে মেরে ফেলার হুমকি দেয়, আর পিয়াস নিজেই তো বস্তিতে থাকতো। এটা জানা যাবে গভীর তদন্ত করলে। পিয়াসের মনে পড়ে ওর বস্তিতে থাকা বাবা মা মারা যাওয়ার সময় জানা যায় সে তাদের আপন সন্তান না। রাস্তায় কুড়িয়ে পায় পিয়াসকে। 5 কি 6 বছরের বাচ্চাকে ফুটপাতে পেয়ে নিজেদের কাছে নিয়ে যায় তারা। তাহলে কি পিয়াস মালিনীর সন্তান? তার মানে বিভান খান পিয়াসকে নিয়ে যাওয়ার পর কোনো একভাবে বস্তিতে চলে যায়। হ্যাঁ, তাই হয়। পিয়াসের জন্মের পর সোনালি কিডন্যাপ করে পিয়াসকে। বিভিন্ন খানের কথাতেই সব করে, কারণ এই মালিনী ওই সময় সোনালির মুখোশ উন্মোচন করতে চায়। প্রথমে মালিনী খারাপ থাকে না, যখন গর্ভ অবস্থায় বিভান খানের ব্যাপারে জানতে পারে তখনই ওদের নিয়ে অ্যাকশন নিতে চায় মালিনী, কিন্তু সোনালি রেডে অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়। ভাগ্য ভালো থাকার কারণে মোনালি ও সন্তান দুজনাই বেঁচে যায়, কিন্তু আচমকা ঘটনার কারণে কোনো গার্ড ছাড়া মাহমুদ সর্দার হাসপাতালে এসেছিল মালিনীকে নিয়ে। এই সুযোগ বুঝে সোনালি সব করে। পরে ব্ল্যাকমেলের শিকার হয় মালিনী। শাহানা পারভিনের সাথে বিয়ে হয় মোহন সর্দারের। এটাতে সোনালি রেগে যায়, প্ল্যান করে মিহিরকে মোহন সর্দারের ছেলে বলে চলে আসে এই বাড়িতে। তবে তার আগে রাজকে সরাতে হবে, তাই বিভান খানের ভালো ভালো কথাতে রাজকে লন্ডনে নিয়ে পড়াশোনা করানো হয়। সব কিছুই তাদের প্ল্যানে ছিল, আর শিকার হয়েছিল মালিনী। গোপরে শাহানা পারভিনকে পালাতে কতবার চেষ্টা করে, কিন্তু সোনালির শকুনি আর চাহনির কাছে প্রায় ধরা পড়তো। বাইরে এসে পিয়াস ভাবছে ওই সময় মালিনী বলেছিল, ওরা আমাদের সেই ছোট্ট সন্তানকে নিয়ে খারাপ পথে রাখতে চায়, হুমকি দেয় আমি যদি ওদের বিরুদ্ধে চলি তাহলে রোহিণীর মতো আমার জীবনকেও শেষ করে দেবে। ভয় পাইনি, কারণ মিনারকে হারিয়ে আমি অনেকটাই শেষ হয়ে যাই, কিন্তু আমার পেট কেটে যে সন্তান আমি জন্ম দিই তাকে তো মারতে পারি না। আমি মা বলি, আমি নোংরা পথে চোখ দেই। আমার কষ্ট বুঝবে না তোমরা, একজন মাই বুঝতে পারবে। মাটিতে হাঁটু গেড়ে বসে খোলা আকাশের দিকে চোখ রেখে চিৎকার দিয়ে কান্না করে পিয়াস। সকালবেলা যারা ঘুমের মধ্যে কিছু শব্দ পায়, চোখটা মেলে দেখে বীর তার পাশে বসে আছে। যারার মাথার কাছে গ্লাস, ওটাই নিয়েছিল বীর। যারা সোফায় ঘুমিয়েছে রাতে। শাহানা পারভিনের বিছানার পাশে সোফা, বীর যারার পায়ের কাছে বসেছে। বীরকে দেখে উঠে বসে হামি তুলে বলে, তুমি কখন এসেছো? মাত্রই আসলাম। ব্লাড জোগাড় করেছিলে? করতে পারিনি, কিন্তু তার আগে ব্লাড জোগাড় হয়। কিভাবে? পিয়াস ব্লাড দেয় এবং আদ্র সন্দেহ করে ডিএনএ টেস্ট করে দেখে পিয়াস সেই সন্তান যাকে ফুপু এতদিন এতগুলো বছর ধরে খুঁজেছিল। তার মানে আন্টির অপেক্ষায় প্রহর শেষ। কিছু ভুল বোঝাবুঝি হয়েছে ফুপুর উপর। ব্যাপার না, শেষমেশ তো সব ঠিক হলো। তুমি কিছু খাবে? তুমি রাতে কিছু খেয়েছো? হ্যাঁ, এখন বসো, আমি খাবার আনছি। বীর মাথা উপর নিচ করে। যারা উঠে যেতে নিলে বীর হাতটা ধরে নেয়। যারা পিছনে ঘুরতেই বীর বলে, না খেয়েও কেন মিথ্যা বললে? বীর, আমাকে ছাড়া খেতে ইচ্ছা করে না বললেই তো হয়। একবারও কি বলা যায় না ভালোবাসি বীর তোমাকে? যারা চুপ করে গেল। বীরের মুখে হাহাকার জনিত হাসি। তোমার কাছ থেকে ভালোবাসা পেতে হয়তো আমাকে মৃত্যুর দুয়ারে যেতে হবে। এমনটা না বীর। যাও খাবার আনো, একসাথে খাবো। যারা চলে গেল। বীর সামনে তাকালো, শাহানা পারভিনের দিকে চোখ রেখে বলে, আপনার দুই মেয়ের একদিনই বাবু হয়ে গেল আন্টি। আমি তো একসাথে দুজনের মামা হলাম। আমার সেই দুইটো বোন যাদের নিজের বোনের স্থানে জায়গা দিয়েছিলাম। গুটি গুটি পায়ে হাঁটা মৌ অগ্নি দৃষ্টি দিয়ে নিজেকে বেড়ে ওঠানো সেই ছোট্ট মায়া আজ দুজনই মা হয়ে গেল। আপনি একদিনে দুই মেয়ের থেকে নানি হবার সুখবর পেলেন। এখন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, একসাথে সবাই আনন্দ করব।
শাহানা পারভিন একটু নড়ে উঠল। আজ তার ঠোঁট হুট করে প্রসারিত হলো, হাতটা নড়ে উপরে উঠেছে, চোখের কোণা দিয়ে পানি গড়িয়ে পড়ছে। আজ বেশ ভালোই নড়ছেন তিনি। বীর এগিয়ে এসে বলে, কিছু বলবেন আন্টি? শাহানা পারভিন গাল হা করে নিঃশ্বাস নিলেন। কিছু বলতে চাইলেও বলতে পারছেন না। হয়তো শুরুতে এত উন্নত হবে না, ধীরে ধীরে কথা বলতে পারবে। বীর কল করে জানালো আদ্রকে। যারা খাবার নিয়ে এসে বলে, কি হলো? আন্টি মুভ করছেন? ও কাল রাত থেকেই এমন করছে। একটু একটু করে সুস্থ হবেন। নার্স আছে পাশের রুমে, চিন্তা করতে হবে না এখন। প্লেটে খাবার বেড়ে বীরের সামনে রেখে বলে, তেমন কিছু নেই এখানে, যা আছে সব রোগীর হেলথের জন্য। এগুলোই খাও আপাতত। বীর খাবারের দিকে চোখ রেখে দেখে প্লেটে ডিম পোচ আর পাউরুটি দিয়ে জেলি। হাতে একটা পাউরুটি নিয়ে জারার দিকে এগিয়ে দিল বীর। যারা কিছুক্ষণ চেয়ে থেকে গালে নিল খাবারটা। সকালবেলা ময়ের কাছে এসেছে রাজ। ওদের বাবুকে একবার দেখে আবারও মায়ের কাছে যাবে। মাহমুদ সর্দার হাসপাতালে নেই, বিভান খানের সাথে বেরিয়েছে, তাই পিয়াসের ব্যাপারে কাউকে জানানো হয়নি। মায়া একবার উঠেছিল ঘুম থেকে, কিন্তু পাগলামি করার কারণে আবারও ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়। মৌ চেয়ে আছে নিজের বাচ্চার দিকে। মায়ের ব্যাপারে জানতে পেরে খুব খুশি। বলতে গেলে একই দিনে দুই বোনের বাবু হলো। বাচ্চাটার নাম ঠিক করেনি মৌ, পিয়াস আসলেই ঠিক করা হবে। রাজ ভিতরে এসে বাচ্চাটাকে কোলে নিয়ে বলে, পিয়া, পিয়া বেবি কোথায়? মৌ হাস্যোজ্জ্বল মুখে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।